হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো বলো। স্যার, আপনি যে বলো। একটা সে ইউটিউবে একটা ক্লাস দিলেন আমাদেরকে, সেরকম আর নেই? মানে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো হয়েছে আগে আগে হয়ে গেছে সেই ক্লাসগুলো। হ্যাঁ, ওগুলো দিয়েছে তো বিশ্বনাথ স্যার তোমাদের ইয়েতে গ্রুপে দেয়নি? না স্যার, একটা মাত্র আচ্ছা এসেছিল আচ্ছা, আমি ঠিক জানি আছে। স্যার। ও, তোমরা ইউটিউবে দেখো। গতকাল পর্যন্ত যা ক্লাস হয়েছে সব দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে স্যার, আজকে আমরা কালকের ক্লাসের অডিওটা শোনা যাচ্ছে না ইউটিউবে। কালকে কি বলছো? স্যার, কালকের ক্লাসের অডিওটা ইউটিউবে শোনা যাচ্ছে না। ভিডিও যে আচ্ছা আচ্ছা, অডিওটা ওটা কালকে একটু সমস্যা সেটা হয়েছিল আসছে যখন না আমাদের ইউটিউবে। যে অডিওটা অফ ছিল, ঠিক আছে, রেকর্ডিং চলছিল, তো সেই জন্য ওই সমস্যাটা হয়েছে, বুঝেছো। তো যাই হোক, তোমরা যেটা টেক্সট যেটা আছে, যে ছবি আর স্ক্রিনসে আছে, ওটাও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কোথাও তো না শুনতে পাবে, ওটা দেখতে পাবে, ওটা দেখবে। আশা করি ওরকম টেকনিক্যাল প্রবলেম আর হবে না, কারণ একটু হ্যাঁ টেকনিক্যাল স্যার। প্রবলেমের জন্য ওটা হয়েছিল। মানে তোমার অডিও কানেক্ট আমরা ক্লিয়ার করেছিলাম, কিন্তু জাস্ট কানেকশনের সমস্যার জন্য রেকর্ডিংটা হয়নি। ওকে। তো যাই হোক, সেটা দেখবে শেষে একদম শেষে দেখবে ঠিকঠাক করা হয়েছে। তখন অলরেডি মানে ক্লাস শেষের দিকে, ক্লাস শেষ হওয়ার 2-3 মিনিট আগে ঠিক হবে, ঠিক আছে। যাই হোক, আজকে আমরা নেক্সট যা আছে সেটা নিয়ে স্টার্ট করছি, ঠিক আছে। আমাদের গতকাল কি হয়েছিল? কংক্রিটের ডিফেক্টস অফ সিমেন্ট কংক্রিট, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। ঠিক আছে। আজকে মাত্র 7 জন বাকিদের আসছেন। ঠিক আছে, একটু ওয়েট করো, আমি স্ক্রিন শেয়ার করছি।
তোমরা কিছু স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ? না না স্যার। স্যার। ঠিক আছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ তো? हाँ सर। ওকে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টাইপস অফ কংক্রিট। ওকে। सर देखा তো जाएনি। আচ্ছা আচ্ছা, দেখছি। দেখো, তো টাইপস অফ কংক্রিট, তো কি কি ধরনের কংক্রিট আছে আজকে আমরা জানবো। ঠিক আছে?
দেখো এখানে অনেক ধরনের কংক্রিট আছে, যেমন লাইট ওয়েট কংক্রিট, হাই ডেন্সিটি কংক্রিট, প্লাম কংক্রিট, নন পাইন্স কংক্রিট, এরিটেড কংক্রিট, ফাইবার রেনফোর্স কংক্রিট, পলিমার কংক্রিট, ফেরো সিমেন্ট, হাই স্ট্রেন কংক্রিট আর হাই পারফরমেন্স কংক্রিট। তো এত ধরনের আমার কংক্রিট আছে, ঠিক আছে, এত ধরনের আমার কংক্রিট আছে। আমি প্রতিটা কংক্রিটের সম্বন্ধে আলোচনা করব, বুঝতে পারা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো প্রথম হচ্ছে লাইট ওয়েট কংক্রিট। প্রথম যে ডেসক্রিপশনটা আছে কি বলছে, the density of conventional concrete is in order of 2200 to 2600 কিলোগ্রাম পার মিটার কিউব। এই যে লাইট ওয়েট কংক্রিটের ডেনসিটি ঘনত্ব হচ্ছে প্রতি ঘন মিটারে 2200 কেজি থেকে 2600 কেজি। দিস হেভি সেলফ weight will make in uneconomical structural material. The dead weight of the structure made up of this concrete is large compared to the imposed load to be carried. A small reduction in dead weight of structural member like slab, beam, column in high-rise building result is considered saving in money and manpower. লাইট ওয়েট কংক্রিট যদি আমরা ইউজ করি সেটার ক্ষেত্রে কি হয়, আমার অনেক কিছু সেভ হয়। কি কি সেভ হয়? সেভিং ইন মানি অ্যান্ড ম্যান পাওয়ার। ওকে, নেক্সট কি বলছে দেখো, attempts have been made in the post to reduce the self weight of concrete to increase the efficiency of concrete as a structural material. বলছে যদি আমার কংক্রিটের সেলফ ওয়েট যদি কমানো যায় তাহলে কি হবে, কংক্রিটের নিজের ওয়েটটা যদি কমানো যায় তাহলে কি সে নিজের ওয়েটটাই তার যদি বেশি থাকে সে তাহলে আদার ওয়েট কি করে সে নিতে পারবে লোডটা। তাই যদি কংক্রিটের লোডটা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সে আদার্স লোডটা নিতে পারবে, কারণ সব জিনিসের একটা লিমিটেশন থাকে লোড নেওয়ার ক্যাপাসিটি। এবার লোড নেওয়ার ক্যাপাসিটি যে লিমিটেশন থাকে, সে লিমিটেশন যদি নিচের ওয়েটটাই বেশি যদি হয়ে যায় তা বাকি ওয়েট গুলো সে নিতে পারবে না, তাই না? তো সেই জন্য লাইট ওয়েট কংক্রিট, আমরা কথাতেই তুমি যে টার্মটা আছে লাইট ওয়েট কংক্রিট মানে হালকা ওজনের কংক্রিট, ঠিক আছে। এই হালকা ওজনের কংক্রিট ব্যবহার করা হয় কারণ কি হয়, অনেক ক্ষেত্রে যদি কংক্রিটের নিজের ওয়েটটাই যদি ভারী হয় তাহলে অনেক ক্ষেত্রে নিজে ওয়েট মেনটেন করতে যে আদার্স যদি কোনো লোড একটু বেশি চলে আসে তখন সে ভেঙে যায়, ঠিক আছে। তো এই সমস্যাটা যদি না হয় বা এই সমস্যা যাতে না হয় সেই জন্য আমাদের লাইট ওয়েট কংক্রিট ব্যবহার করা হয়। দেখো তারপরে আমাদের ইয়েলো কালার দিয়ে দেখো দেওয়া আছে, বলছে লাইট ওয়েট কংক্রিট উইথ ডেনসিটি ইন রেঞ্জ অফ 300 to 1900 কেজি মিটার কিউব হ্যাভ বিন সাকসেসফুলি ডেভেলপ। বলছে লাইট ওয়েট কংক্রিটের ডেনসিটি বলছে 300 থেকে 1900 কেজি পর্যন্ত সাকসেসফুলি ডেভেলপ করা যায়, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা জানতে পারবো 2200 থেকে 2600 কিলোগ্রাম পার মিটার ঘন মিটারে হয়, ঠিক আছে। এবার আমি দেখো লাইট ওয়েট কংক্রিটটা তুমি দেখো লাইট ওয়েট কংক্রিটটা দেখতে কিরকম হয়, ঠিক আছে। দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার। তারপর দেখো লাইট ওয়েট কংক্রিট কি কি অ্যাডভান্টেজ অফার করে, সব জিনিসের অ্যাডভান্টেজ আছে। আমি যে লাইট ওয়েট কংক্রিট যে ইউজ করব তার কি অ্যাডভান্টেজ আছে সেটা একটু দেখে নিই। এখানে কি হয়, রিডাকশন অফ ডেড লোড। ডেড লোড কোনটা বলে বলো তো? ডেড লোড হচ্ছে নিজের ওয়েটটা কমিয়ে দেয়, ঠিক আছে। নিজের ওয়েটটা, কংক্রিটের নিজের ওয়েটটাকে বলছে ডেড লোড। তাহলে আমরা বুঝতে পারলাম একটা টার্ম যে ডেড লোড কাকে বলে। তা কি বললাম, কাকে বলে ডেড লোড? কংক্রিটের নিজের ওয়েটটাকে বলা হয়
ডেড লোড। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ এবার স্যার। নেক্সট চলে যাও। নেক্সট যে টার্মটা আছে বলছে স্মলার সেকশন অফ স্ট্রাকচার মেম্বার্স ক্যান বি অ্যাডপ্টেড। আমি লাইট ওয়েট কংক্রিটের স্মলার সেকশন, ছোট ছোট সেকশনের স্ট্রাকচার মেম্বার করতে পারি। এই যে আগের ছবিটায় দেখো, বেশি বড় সাইজের সেকশনটা আছে কি ছোট সেকশন, কিন্তু প্রচুর পরিমাণে লোড নিতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে লোয়ার হাউলেজ অ্যান্ড হ্যান্ডেলিং কস্ট, মানে এই যে এই মেনটেনিং কস্টটা কম, কারণ এর নিজে যেহেতু প্রথমেই এতটা ইকোনমিকের যে হালকা জিনিসটা, হালকা কিন্তু লোড নিতে পারে, তাই না? আমাদের দেখবে আমরা যেমন দোকানে দেখবে সোয়েটার যখন কিনতে যাই, দেখবে সোয়েটার যদি কিনতে যাই তখন দেখবে আমাদের যদি সোয়েটারটা খুব ভারী হয় আমরা কিনে কি, কিন্তু সোয়েটারটা হালকা কিন্তু ভেতরটা ভালো গরম মানে আমরা সেইটা কিনি। কি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। তো সিমিলার টাইপ এইখানেও তাই, কংক্রিটটা আমার হালকা কংক্রিটে যদি হয়, নিজের ওয়েটটা যদি কম মানে কম থাকে তাহলে কি সে আরো অনেকে লোড নিতে পারবে। নিজেও যদি প্রচুর পরিমাণে ওয়েট থাকে তাহলে সে কি করে আদার্স নিতে পারবে, নিজেকে মেনটেন্স করতে পারছে, তাই না? নেক্সট দেখো ইনক্রিজ ইন প্রোগ্রেস অফ ওয়ার্ক। এই লাইট ওয়েট কংক্রিটে কি হয়, আমি কাজের গতিটা বৃদ্ধি পাই হেভি ওয়েট কংক্রিটের ক্ষেত্রে, কারণ কংক্রিটটা হেভি ওয়েট কংক্রিটের ক্ষেত্রে কি হবে, কংক্রিটটা তোমার জমতে বা কংক্রিটে সময় লাগে, বাট লাইট ওয়েট কংক্রিটটা আমার কাজের গতি খুব তাড়াতাড়ি আসে, কাজ করতে খুব সুবিধা হয়। নেক্সট বলছে রিডাকশন অফ ফাউন্ডেশন কস্ট। এই যে ফাউন্ডেশন কস্টটা খুবই কম। অনেক ক্ষেত্রে কোনো জিনিস শুরু করতে গেলে কি হয়, আমার কস্ট প্রচুর পরিমাণ লাগে, কিন্তু লাইট ওয়েট কংক্রিটের ক্ষেত্রে সেই খরচটা কম হয়। আর কি, পার্টিকুলারলি ইন দা কেস অফ উইক সয়েল অ্যান্ড টল স্ট্রাকচার। বলছে পার্টিকুলার নির্দিষ্টভাবে যদি বলা যায় যে সয়েল দুর্বল, আচ্ছা দুর্বল সয়েল সবল সয়েল ব্যাপারটা কি একটু জেনে নিই। মানে সয়েলকে দুর্বল আর সবল ডিপেন্ড করা তার বিয়ারিং ক্যাপাসিটি। এবং বিয়ারিং ক্যাপাসিটিটা কি, বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে ভার বহন ক্ষমতা। যে মাটির ভার বহন ক্ষমতা বেশি সেই মাটিকে বলা হয় এর বিয়ারিং ক্যাপাসিটি ভালো এবং এ ভালো লোড নিতে পারে, মাটিটা ভালো। এবং উইক মাটি কাকে বলা হয়, যা বিয়ারিং ক্যাপাসিটি ভালো নয়। ঠিক আছে, এবার কোন মাটিটা স্যার উইক সয়েল একটু যদি বলে দেন। তো যে মাটিতে চাষ ভালো হয় সেই মাটি কিন্তু বিল্ডিং এর পক্ষে উইক। তা কোন মাটিতে চাষ ভালো হয়, কালো মাটি। কালো দোআঁশ মাটি ওর বিয়ারিং ক্যাপাসিটি কম, এই কারণের জন্য এই মাটি বিল্ডিং এর পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, এঁটেল মাটি বা কাঁকর, যেখানে চাষ ভালো হয় না, কাঁকরে এই যে আমাদের বাঁকুড়া পুরুলিয়া চাষাবাস বেশি হয় কি হয় না, বাঁকুড়া পুরুলিয়ার লাল মাটি, সেখানে চাষ সেভাবে হয় না। কিন্তু তুমি মেদিনীপুর চলে যাও, ঠিক আছে, ওই যে গড়বেতা চলে যাও, কালো মাটি চাষ ভালো হয়। কিন্তু বিল্ডিং যদি দেখতে যাও, কিন্তু বাঁকুড়াপুরে সুন্দর সুন্দর বিল্ডিং অনেকে দেখবে কোনো যে কলাম না করে দেখবে বিল্ডিং হয়ে গেছে 2 তলা 3 তলা, এতটাই মানে বিয়ারিং ক্যাপাসিটি বেশি, মাটিটা ভালো। এইটুকু মনে হয় যে মাটি চাষের পক্ষে যত ভালো সেই মাটি কনস্ট্রাকশনের পক্ষে তত খারাপ, আবার যে মাটি চাষের পক্ষে যতটা খারাপ সেই মাটি কনস্ট্রাকশনের পক্ষে ততটাই ভালো। মানে চাষ আর কনস্ট্রাকশন দুটো হচ্ছে একে অপরের ব্যস্তানুপাত। এইটুকু শুধু মাথায় ঢুকিয়ে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এবার যেখানে উইক সয়েল সেখানে স্যার কনস্ট্রাকশন করতে পারবো না, এই একটা কোশ্চেন আসবে। তো সেখানে আমি বলবো অবশ্যই কনস্ট্রাকশন করতে পারবে। তা তোমার কি কংক্রিট ইউজ করতে হবে, লাইট ওয়েট কংক্রিট। কংক্রিটটা হালকা হতে হবে, কারণ যেহেতু মাটিটারই লোড নেওয়ার ক্ষমতা নেই, তা সেখানে হালকা জিনিস ধরে রাখতে পারবে। কি ঠিক বললাম তো?
হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি বা কি বললাম। হ্যাঁ স্যার। ওকে, এবার নেক্সট পয়েন্টে চলে যাও। লাইট ওয়েট কংক্রিট হ্যাজ এ লোয়ার থার্মাল কন্ডাক্টিভিটি। এই যে থার্মাল যে কন্ডাক্টিভিটি মানে তাপ উৎপন্ন করে, কংক্রিট মাত্র তাপ উৎপন্ন করে, তার মধ্যে সব কংক্রিটের মধ্যে লাইট ওয়েট কংক্রিটের তাপ উৎপন্ন করার ক্ষমতা মানে তুলনামূলকভাবে অনেক কংক্রিটের তুলনামূলকভাবে কম। ঠিক আছে, লোয়ার আছে, লোয়েস্ট নয়, সবচেয়ে কম, তাই না? নেক্সট বলছে দেখো, ইন কেস অফ বিল্ডিং হোয়ার এয়ার কন্ডিশনিং ইজ টু বি ইনস্টলড, the use of lightweight concrete will result in better thermal comforts and lower power consumption. বলছে in case of buildings where air conditioning is to be installed, the use of lightweight concrete will result in better thermal comfort and lower power consumption. বলছে যেখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকবে, বাতাস সঞ্চালনের ব্যবস্থা থাকবে, সেখানে লাইট ওয়েট কংক্রিট ভালো। কেন? ওখানে কি হয়, আমার থার্মাল কমফোর্ট পাওয়া যায়, এবং যেহেতু ও কি পাওয়ার কনজাম্পশন কম করে, তাপ শোষণ করে না। ঠিক আছে, তাপ শোষণ করে না, তা সেক্ষেত্রে সেই রুমটা তুলনামূলক ঠান্ডা হবে। আমি যদি লাইট ওয়েট কংক্রিটে যদি বাড়ি করি, সেখানে হয়তো আমার অন্য যে বিল্ডিং হচ্ছে তার তুলনায় আমার বিল্ডিং এর থার্মাল পাওয়ারটা কম হবে। ঠিক আছে, তোমাদের প্রিন্সিপাল স্যার দেখতে পাচ্ছি না, এটা এসছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে, নেক্সট দেখো স্লাইডটা, যে the lightweight concrete offer the following advantage. আর কি কি অ্যাডভান্টেজ দেয় লাইট ওয়েট কংক্রিট একটু দেখে নি। দেখো, the use of lightweight concrete gives an outlet for industrial waste such as fly ash, clinkers, slag, etc., which otherwise create problem for disposal. বলছে লাইট ওয়েট কংক্রিট কি হয়, আমি এখানে the use of lightweight concrete gives an outlet of for industrial waste, কি কি, যেটা হচ্ছে ফ্লাই অ্যাশ, ক্লিংকার, স্ল্যাগ, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা কি করে, অন্যথা কি করে, এগুলো ডিসপোজাল সমস্যা হয়। নেক্সট বলছে ইট অফার্স গ্রেট ফায়ার রেজিস্ট্যান্স, এরা ফায়ার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে উপযুক্ত, ফায়ার রেজিস্ট করতে পারে, চট করে আগুন ধরে যায় না। নেক্সট বলছে, নেক্সট যে পয়েন্টটা, লাইট ওয়েট কংক্রিট গিভস ওভারঅল ইকোনমি, মানে টোটাল ইকোনমিক্যাল, খরচ কম। আমরা এখন কি করি, যে জিনিসটা খরচ কম কিন্তু তার বেনিফিট বেশি, সেই জিনিসটা একসেপ্ট করি, তাই না? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, the lower modulus of elasticity and adequate ductility of lightweight concrete may be advantageous in the seismic design of structure. বলছে এ মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা তোমরা WCS জানবে যে মডুলাস অফ ইলাস্টিসিটি জিনিসটা কি। ঠিক আছে, ওয়ার্কস অফ ক্যালকুলেশন এন্ড সায়েন্স বলে যে সাবজেক্ট আছে, সেখানে সায়েন্স চ্যাপ্টারের মধ্যে তোমার টপিক একটা আছে ছোট্ট করে, মডুলাস অফ ইলাস্টিসিটি কি। যখন তোমার মডুলাস অফ ইলাস্টিসিটি পড়ানো হবে, তখন তোমরা বুঝতে পারবে যে জিনিসটা কি। এখন যদি আমি বলি বুঝতে পারবে না, তবে এইটুকু মনে রাখো যে আমার লাইট ওয়েট কংক্রিটে মডুলাস ইলাস্টিসিটিটা কম হয়, যেটা আমার ভালো। মডুলার ইলাস্টিসিটি যদি কম হয় তুলনামূলকভাবে, সেক্ষেত্রে কংক্রিটের কাজটা ভালো হয়, এইটুকু মনে রাখ। ঠিক আছে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি।
The lightweight concrete is achieved by their different way. কি by replacing the normal mineral aggregate by cellular porous or lightweight aggregate. আমরা কি করতে পারি লাইটওয়েট কংক্রিটটা কি দ্বারা রিপ্লেসিং করতে পারি নরমাল মিনারেল এগ্রিগেট দ্বারা অথবা লাইটওয়েট এগ্রিগেট যে এগ্রিগেট গুলো ওজনে হালকা আর কি by introducing air bubble in mortar. This is known as aerated concrete. তো aerated concrete কি যে মোটরের মধ্যে এয়ার বাবেল থাকে এখানে বাই ইন্ট্রোডাক্সিং এয়ার বাবেল মানে এয়ার বাবেল মানে বায়ু চালনা করা হচ্ছে যদি আমরা পিওর বেঙ্গলিতে বলি তাহলে বায়ু চালনা করা হচ্ছে এয়ার বাবেল যদি মোটরের মধ্যে চালনা করা হয় বায়ু চালনা যদি করা হয় তাহলে সেই কংক্রিটটাকে বলা হয় হ্যাঁ স্যার তাহলে লাস্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করলাম যে বাই omitting sand fraction from aggregate is known as no fines concrete. আবার বলছি by omitting sand fraction from the aggregate is known as no fines concrete. বলছে কংক্রিটের থেকে যদি আমরা সিমেন্টের বালির অংশ বাদ দিই তবে সেই কংক্রিটকে বলবো নো ফাইন কংক্রিট। ওকে ঠিক আছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার দেখেন না লাইটওয়েট কংক্রিট গুলো নেক্সট দেখো লাইটওয়েট এগ্রিগেট কংক্রিটে দেখো কি কি বলছে ন্যাচারাল লাইটওয়েট এগ্রিগেট পিউমিস কি লাইটওয়েট কংক্রিট আমরা ইউজ করছি ন্যাচারাল ভাবে কি পাই ন্যাচারাল যে লাইটওয়েট কংক্রিট গুলো পাই সরি লাইটওয়েট এগ্রিগেট যেগুলো পাই তার মধ্যে পিউমিস স্কোরিয়া রাইস হাক্স মানে কি যে তুষ বলে ঠিক আছে নেস হচ্ছে diatomite volcanic trap and foamed lava এগুলো সব লাইটওয়েট এগ্রিগেট এগুলো হালকা ওজন হালকা নেক্সট দেখো আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল বলতে কৃত্রিম ভাবে এই এগ্রিগেট তৈরি করা হচ্ছে নাম্বার 1 sintered fries foam slag bloated clay artificial cinder expanded clay cell coke bridge expanded perlite exfoliated vermiculite মানে এগুলো সব আর্টিফিশিয়াল লাইটওয়েট এগ্রিগেট দুদিকে দুটো দেওয়া আছে একদিকে আছে ন্যাচারাল লাইটওয়েট এগ্রিগেটের নাম আরেকদিকে আছে আর্টিফিশিয়াল লাইটওয়েট এগ্রিগেটের নাম ঠিক আছে নেক্সট দেখো আমার যে লাইটওয়েট ন্যাচারাল যে লাইটওয়েট এগ্রিগেট গুলো সম্বন্ধে যে নাম জানলাম তাদের সম্বন্ধে আমরা জানব প্রথমে আছে পিউমিস তো পিউমিস কি বলছে দে আর রকস অফ ভলকানিক অরিজিন পিউমিসের উৎস কি ভলকানিক রক আগ্নেয় শিলা দে আর লাইট These are rocks of volcanic origin. They are light color and nearly white and has a fairly even texture of interconnected voids. তো এই যে কালারটা হালকা কালারের হয় খুব কাছে যদি সাদা কালারের হয় এবং এর ডেনসিটি বার্ক ডেনসিটি কত প্রতি ঘন মিটারে 500 থেকে 800 কেজি ঠিক আছে নেক্সট হচ্ছে স্কোরিয়া
স্কোরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? Scoria is lightweight aggregate of volcanic origin. They are dark in color. It is slightly weaker than pumice. Scoria are একটা হালকা কালারের এগ্রিগেট, এরও অরিজিন হচ্ছে ভলকান, মানে আগ্নেয় শিলা থেকে। আগ্নেয় শিলা থেকে আমরা এখনো পর্যন্ত দুটো নাম জানতে পারলাম, একটা হচ্ছে পিউমিস, সেকেন্ড হচ্ছে স্কোরিয়া। ঠিক আছে, স্কোরিয়া কালারটা কিন্তু কালো কালারের হয়। ঠিক আছে, ডার্ক ইন কালার মানে ঘন কালারটা হয়, যে কালারটাই হোক না সেটা ঘন হবে, ডিপ কালার যেটা বলে। It is slightly weaker than pumice. পিউমিসের চেয়ে এটা দুর্বল, মানে পিউমিস যে লোডটা নিতে পারে আমার স্কোরিয়া কিন্তু সেই লোডটা নিতে পারে না। নেক্সট হচ্ছে রাইস হাক্স। Rice husk কি? Use of rice husk or groundnut husk has been reported as lightweight concrete. আমরা যে ধানের তুষ যেটা বলা হয় বা বাদামের যে, আমরা যদি বাদাম যখন ছাড়াই সে বাদামের যে কাভারটা যে থাকে ওটাও আমরা কংক্রিট হিসেবে, কংক্রিট নয়, লাইটওয়েট এগ্রিগেট হিসেবে ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সডাস্ট। সডাস্টটা কি একটু দেখে নি। সডাস্ট is used as lightweight aggregate in the flooring and in the manufacturing of precast element. এই যে কোনটা বলতো কাঠগুঁড়ো, এটা আমরা কাঠ মিলে পেয়ে থাকি, কাঠগুঁড়ো, সেটা আমরা ইউজ করি কি করতে? জব ফ্লোরিং করি, মেঝে তৈরিতে। মেঝে তৈরিতে এটা একটা উপাদান হয় কি, লাইট ওয়েট এগ্রিগেট হিসেবে এটা ব্যবহার করি, অথবা কোনো প্রিকাস্ট এলিমেন্টের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ব্যবহার করি। বাট তারপরে দেখো, বাট the presence of carbohydrates in the wood adversely affect the setting and hardening of potassium. কিন্তু বলছে ওই কাঠের মধ্যে কার্বোহাইড্রেট থাকে বলে, কার্বোহাইড্রেট কোনটা? শর্করা। ঠিক আছে, দেখো আমি লাইন দিয়ে দিচ্ছি, কার্বোহাইড্রেট মানে শর্করা। ঠিক আছে, কার্বোহাইড্রেট থাকে বলে এটা পোর্টল্যান্ড সিমেন্টের সেটিং করতে এবং হার্ডেনিং এ একটা প্রভাব বিস্তার করে, এটা মানে প্রভাবিত করে সিমেন্টকে। ওকে, নেক্সট চলে যাও। নেক্সট হচ্ছে ডিয়াটোমাইট। তো ডিয়াটোমাইটটা কি? It is derived from the remains of microscopic aquatic plants called diatoms. It is also used as প্রযোজনিক material. বলছে মাইক্রোস্কোপিক aquatic plant। ঠিক আছে, জলজ যে প্ল্যান্ট গুলো থাকে মাইক্রোস্কোপে দেখা যায়, তাই বলছে মাইক্রোস্কোপিক। তো এগুলো আমরা ব্যবহার করি কি হিসেবে? লাইট ওয়েট এগ্রিগেট হিসেবে ব্যবহার করি। কোথায় ব্যবহার করি? লাইট ওয়েট কংক্রিটে ব্যবহার হয়, লাইট ওয়েট এগ্রিগেট হিসেবে। বোঝা গেল? আমরা তবে যতগুলো নাম জানলাম ন্যাচারাল লাইট ওয়েট এগ্রিগেটের যে নামগুলো জানলাম, তার মধ্যে আমরা এখানে পাঁচটা নাম সম্বন্ধে পরিচিত হওয়ার সাথে সাথে তার সম্বন্ধে একটা ধারণা আমার হলো। কি ঠিক তো? হ্যাঁ স্যার। দেখো এখানে ছবিগুলো দেওয়া আছে, ভালো করে দেখে না। পিউমিস, তারপরে স্কোরিয়া, নেক্সট হচ্ছে রাইস হাক্স, চালগুঁড়ো, তারপর হচ্ছে কাঠগুঁড়ো, আর এটা হচ্ছে ডিয়াটোমাইট। ঠিক আছে, এবার চলে যাচ্ছে লাইট ওয়েট এগ্রিগেটের যে আর্টিফিশিয়াল যে পার্টটা, আর্টিফিশিয়াল পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো আর্টিফিশিয়াল পার্টে প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে
sintered fly ash or pulverized fuel ash. The fly ash collected from modern thermal power plants burning pulverized fuel. বলছে আমার এখন যে বর্তমানে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে সেখান থেকে আমরা ফ্লাই অ্যাশ কি করে সংগ্রহ করা ঠিক আছে তারপর কি বলছে is is mixed with water and coal slurry slurry in in screw mixer and then feed feed to rotating plants known as pelletizers to from spherical pellets. the pellets are then fed onto a sister strand at a temperature 1000 degrees centigrade to 1200 degrees centigrade due to sintering the fly ash particles coagulate to form hard brick like spherical particles. The produced material is screened and graded. In UK it is sold by the trade name Lightek. তাহলে যেটা হচ্ছে আমার এই যে সিনটার ফ্লাই অ্যাশ এটা কিভাবে তৈরি করছে সেটা এখানে প্রসিডিউর বলেছে। তবে এইটুকু জেনে রাখো যে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে আমরা যে ফ্লাই অ্যাশটা পাই সেই ফ্লাই অ্যাশ থেকে এই সিনটার ফ্লাই অ্যাশটা তৈরি হয়। বাস এইটুকু জেনে রাখো, আর জেনে রাখার দরকার নেই, ঠিক আছে? যেগুলো জেনে রাখার দরকার সেগুলো বলছি। তাহলে সিনটার ফ্লাই অ্যাশটা কোথায় পাওয়া যায়? এটা আমাদের এখন মডার্ন যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেখানে যে ফ্লাই অ্যাশটা পাওয়া যায় সেই ফ্লাই অ্যাশ থেকে আমরা সিনটার ফ্লাই অ্যাশটা পাই। বুঝতে পারলে? নেক্সট দেখো নেক্সট বলছে ফোম স্ল্যাগ। তো ফোম স্ল্যাগটা সম্বন্ধে একটু জেনে নিই। Foam slag is a byproduct produced in its manufacture of pig iron. Pig iron প্রস্তুতিতে foam slag is a byproduct produced in manufacturing of pig iron. যে ম্যানুফ্যাকচারিং হয় সেখানে আমার foam slag উৎপন্ন হয়। It is a porous honeycomb material which resembles pumice. এটা অনেকটা পিউমিসের সাথে সাদৃশ্য আছে। আমাদের যে ন্যাচারাল লাইট ওয়েট এগ্রিগেট আছে পিউমিস, সেই পিউমিসের সাথে আমাদের আর্টিফিশিয়াল লাইট ওয়েট কংক্রিট ফোম স্ল্যাগের সাদৃশ্য আছে। ফোম স্ল্যাগটা কোথায় উৎপন্ন হয়? যখন আমরা পিগ আয়রন ম্যানুফ্যাকচারিং হয়, সেই পিগ আয়রন ম্যানুফ্যাকচারিংয়ের সময় আমাদের ফোম আয়রন উৎপন্ন হয়। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা পয়েন্টে চলে যাচ্ছি। ব্লোটেড ক্লে। When special grade of clay and cells are heated to the point of incipient fusion, there will be expansion due to formation of gas within the mass. The expansion is known as bloating, and the product shown from is used as lightweight aggregate. বলছে when special grade of clay and cells are heated to the point of incipient fusion, there will be expansion of due to formation of gas within the mass. The expansion is known as bloating, and the product is from সেটা হচ্ছে bloated clay. Okay. তাহলে এক ধরনের পেশাদার মাটি এবং সেল দুটোকে একসাথে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গরম করানো হচ্ছে, তারপরে গ্যাস উৎপন্ন হচ্ছে। ওকে, যখন ওই মাটি আর সেলস দুটোকে মেশানোর ফলে যখন হিট করে তখন একটা গ্যাস বেরিয়ে আসে, এবং তার পরবর্তীতে তার এই যে যখন এটা প্রসারিত হচ্ছে, আমার ক্লে আর সেল মেশানোর পরে হিট দেওয়া হচ্ছে, তখন এটা কি আয়তনে বা আকারে প্রসারিত হচ্ছে। এই প্রসারিত হওয়াকে বলা হচ্ছে ব্লোটিং। ওকে, এবং এই যে প্রোডাক্টটা যেটা উৎপন্ন হচ্ছে সেই প্রোডাক্টটার নাম হচ্ছে ব্লোটেড ক্লে।
এই এই ব্লোটেড ক্লেটা আমরা লাইট ওয়েট এগ্রিগেট হিসেবে ব্যবহার করে থাকি। নেক্সট চলে যা এক্সফোলিয়েটেড ভার্নিকুলেট, এক্সফোলিয়েটেড ভার্নিকুলাইট, সিন্ডার ব্রিজ, অনেক আছে তো এগুলো আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি। দেখো তোমার ছবিগুলো একটু দেখে নাও। ক্লিংকার, এক্সফোলিয়েটেড ভার্নিকুলাইট, ওকে। তারপরেটা চলে যাচ্ছি এরিয়েটেড কংক্রিট। আমরা এরিয়েটেড কংক্রিট আমরা একটু আগে জানলাম, আমি একটু স্লাইডে নিয়ে আছি। দেখো এখানে আমি কি জানলাম যে মোটরের মধ্যে বায়ু চালনা করা হয় সেই মোটরটাকে বলা হচ্ছে এরিয়েটেড কংক্রিট। সেই এরিয়েটেড কংক্রিট সম্বন্ধে আমরা ডিটেইলসে জানব। তো কি বটে জিনিসটা একটু দেখে নিই। The The aerated concrete is made by introducing air or gas bubble into the plastic cement mortar mix to produce a material with a cellular structure somewhat similar to sponge rubber. It is also known as gas concrete or foam concrete or cellular concrete. The aerated concrete এর তিনটে নাম আছে। কি নাম আছে? গ্যাস কংক্রিট, ফোম কংক্রিট আর সেলুলার কংক্রিট। তিনটে নামে পরিচিত। এরিয়েটেড কংক্রিটে আরো তিনটে নাম আছে। নাম্বার 1 গ্যাস কংক্রিট, নাম্বার 2 ফোম কংক্রিট, নাম্বার 3 হচ্ছে সেলুলার কংক্রিট। আচ্ছা এটা কিভাবে এই মিশ্রণটা কি আছে? এই মিশ্রণ যেটা আছে সেটা হচ্ছে it is a mixture of water, cement and finely crushed sand. মানে স্যান্ড যেটা আমরা মিহি দানা দেখি তার চেয়েও গুঁড়ো। চিনি গুঁড়ো দেখেছিস? একটা মিহি সেরকমভাবে গুঁড়ো, মানে কি করেছে, বালিটাকে ক্রাশ করা হয়েছে, বালিটাকে গুঁড়ো করা হয়েছে। তারপরে ওই সিমেন্ট, বালি আর জলের যে মিশ্রণটা, ঠিক আছে, সেই মিশ্রণের মধ্যে কি করা হয়? বাতাস চালনা করানো। তারপরে যে মোটর সিমেন্ট মোটরটা পাওয়া যায় সেই মোটরটাকে বলছে এরিয়েটেড কংক্রিট। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দেখো এরিয়েটেড কংক্রিট is different from air entrant concrete. বলছে এরিয়েটেড কংক্রিট এয়ার এন্ট্রেন্ট কংক্রিটের মানে পার্থক্য আছে। কি রকম পার্থক্য? in which causes air is introduced into the material, air entrant concrete contains a much lower proportion of air and is in fact of heavy concrete, whereas the amount of aeration is more in cellular concrete and it is wet concrete. তবে এইটুকু জেনে রাখো যে এয়ার এরিয়েটেড কংক্রিটটা আমার এরিয়েটেড কংক্রিটটা এয়ার এন্ট্রেন্ট কংক্রিটের তুলনায় বেটার কোয়ালিটি এবং যেটা হচ্ছে ওর মধ্যে বৈসাদৃশ্য পার্থক্য আছে। নেক্সট দেখো the cellular concrete may not contain water segregation. আমার যে সেলুলার কংক্রিট বলতে কোন কংক্রিটটাকে বলা হচ্ছে? এই এরিয়েটেড কংক্রিটটা বলা হচ্ছে। এই কংক্রিটের মধ্যে বলছে কোয়া সেগ্রিগেট থাকে না। তা কোয়া সেগ্রিগেট কোনটা? পাথর, স্টোন থাকে না। প্লাস্টারের ক্ষেত্রে যেমন কি থাকে? প্লাস্টারের ক্ষেত্রে আমার সিমেন্ট, স্যান্ড, ওয়াটার থাকে। সিমিলার টাইপ এরিয়েটেড কংক্রিটের মধ্যে সিমেন্ট, স্যান্ড আর ওয়াটার থাকে। কিন্তু স্যান্ডটা কি কোয়ালিটি থাকে? স্যান্ড আছে ক্রাশড ফাইন স্যান্ড, মানে স্যান্ড একই নিচে সেটাকে আবার গুঁড়ো করানো, ক্রাশিং করানো। তারপর সেটা
আমার আমার সিমেন্টের সিমেন্টের সাথে সাথে বা বা জলের সাথে মিশিয়ে যে যে মোটারটা মোটারটা পায় পায় সেই সেই মোটারটা মোটারটা হচ্ছে হচ্ছে ইরেটেড ইরেটেড কংক্রিট। কংক্রিট। ওকে, ওকে, তো তো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কোথায় 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 ব্যবহার করা করা যায়? যায়? ঠিক আছে, ঠিক আছে, লোড লোড বেয়ারিং বেয়ারিং মেশিনারি মেশিনারি ওয়াল, ওয়াল, যে যে ওয়ালগুলো ওয়ালগুলো লোড লোড নিতে নিতে পারে সেখানে সেখানে ব্যবহার ব্যবহার করা হয়। পার্টিশন পার্টিশন ওয়াল, ওয়াল, পার্টিশন ওয়ালে ব্যবহার করা হয়। প্রিকাস্ট, প্রিকাস্ট, কম্পোসাইট কম্পোসাইট ওয়াল, ওয়াল, নেক্সট নেক্সট হচ্ছে ফিলার ফিলার ওয়াল, প্রিকাস্ট প্রিকাস্ট ফোর, ফোর, ইনসুলেশন ইনসুলেশন ক্ল্যাডিং, ক্ল্যাডিং, নেক্সট ইনসুলেটর ইনসুলেটর হিসেবে হিসেবে ব্যবহার করানো হয় আমার ইরেটেড ইরেটেড কংক্রিটকে। কংক্রিটকে। ওকে, ওকে, নেক্সট নেক্সট দেখো নো ফাইন নো ফাইন্স কংক্রিট। আবার নো আবার নো ফাইন্স কংক্রিটটা আলোচনা করেছিলাম। কি কি কেন নো ফাইন্স কংক্রিটটা কি আলোচনা করেছিলাম? ওখানে ওখানে স্যান্ড স্যান্ড থাকবে না, তাই তো তাই তো? স্যান্ড স্যান্ড থাকবে না, তাই তাই ওটা হচ্ছে নো নো ফাইন কংক্রিট। দেখো কি বলছে? No fine No fine concrete concrete is obtained by omitting fine aggregate fraction from the conventional concrete. It It consists of cement, was aggregate and water. তাহলে আমরা আগে যে কংক্রিটটা ইরেটেড কংক্রিট আলোচনা করলাম সেখানে দেখো কি বললো, তোমার ওয়াস aggregate মানে স্টোন থাকবে না, স্টোন থাকবে না, কিন্তু আমার স্যান্ড থাকবে। স্যান্ডটা কিন্তু হবে কি হবে? ক্রাশড ফাইন স্যান্ড হবে। এটা কিন্তু তার উল্টো, এখানে কিন্তু স্যান্ড থাকবে না, কিন্তু ওয়াস অ্যাগ্রিগেট মানে পাথর থাকবে। বোঝা গেল? তফাৎটা নো ফাইন কংক্রিট আর ইরেটেড কংক্রিটের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছো? স্যার। ওকে, ওকে, এবার তো এখানে যে সিমেন্ট আর তারপরে একটু জিনিস দেখো, বলছে এগ্রিগেট আর সিমেন্টের রেশিওটা কি, অনুপাতটা কি হবে? 6:1। মানে মানে 6 ভাগ এগ্রিগেট থাকলে তার সাথে 1 ভাগ সিমেন্ট থাকবে, আর হচ্ছে 10:1 10 ভাগ এগ্রিগেটের এগ্রিগেটের সাথে 1 ভাগ সিমেন্ট। এই এই হচ্ছে হচ্ছে অনুপাত। ওকে, ওকে, নেক্সট পয়েন্ট নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এই এই ডেনসিটি কত? এই এই ডেনসিটি হচ্ছে 1600 থেকে 2000 কেজি পার ঘনমিটার। আর স্ট্রেন্থ কত? এই যে স্ট্রেন্থ নো ফাইন কংক্রিট স্ট্রেন্থ কত? 15 নিউটন পার বর্গ মিলিমিটারে। নেক্সট দেখো এই হচ্ছে নো ফাইন কংক্রিট, স্যান্ড নেই। নেক্সট হাই ডেনসিটি কংক্রিট বা হেভি কংক্রিট। লো ডেনসিটি কংক্রিট আমরা বললাম, ঠিক আছে, হাই ডেনসিটি সিমেন্টে মানে কংক্রিটের নিজের লোড মানে ডেড লোডের বেশি। একটু আলোচনা করা যায় কি বলতে চাইছে হাই ডেনসিটি কংক্রিট নিয়ে। দেখো প্রথম লাইনটাই বলেছে হাই ডেনসিটি কংক্রিট ইজ অলসো নোন অ্যাজ হেভি ওয়েট কংক্রিট। কেন একটু পড়ে নি। হাই ডেনসিটি কংক্রিট ইজ প্রোডিউসড বাই রিপ্লেসিং দ্য অর্ডিনারি অ্যাগ্রিগেট বাই এ ম্যাটেরিয়াল অফ ভেরি মাচ হায়ার স্পেসিফিক গ্রেভিটি, usually over 4.0 compare with the specific gravity of ordinary aggregate of about 2.6. One of more common natural aggregate, barium sulfate, it has a specific gravity 4.0 and occurs as a natural rock with a purity of about 95%. Pyrites behaves rather like ordinary crushed aggregate and does not present any special problems as far as proportioning mix. ঠিক আছে, তোমরা এইটুকু জেনে রাখো, যেটা হচ্ছে হাই হেভি ওয়েট কংক্রিট বলতে বোঝাচ্ছে হাই ডেনসিটি কংক্রিটকে বলছে হেভি ওয়েট কংক্রিট। এর মধ্যে একটা নেচারাল এগ্রিগেট থাকে, কি থাকে সেটা খুবই ইম্পর্টেন্ট, বেরিয়াম সালফেট। এটা কিন্তু এমসিকিউ তে আসে।
তারপরে দেখো আর আর কি এখানে যে হেভি ওয়েট যে এগ্রিগেট গুলো না হয়, আমরা যেমন লাইট ওয়েট কংক্রিটকে লাইট ওয়েট কংক্রিটে যেমন আমরা লাইট ওয়েট এগ্রিগেট দেখলাম, সেরকম হেভি ওয়েট কংক্রিট আমার এগ্রিগেট আছে। আয়রন, আয়রন, ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, হেমিটাইট, জিওথাইট have been used. ওকে। ওকে, আর আর ডেনসিটি কত? 3000 থেকে 3900 কেজি পার পার মিটার মিটার কিউব। বাস। বাস। তারপরে দেখো খুব খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো বলছে the the high density concrete is used in construction of radiation shield, যেখানে রেডিয়েশন হয়। হাই হাই ডেনসিটি ডেনসিটি কোথায় কংক্রিট ইউজ ইউজ করা হয়? খুবই গুরুত্বপূর্ণ কোথায়? যেখানে আমার রেডিয়েশন হয়। কি 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 রেডিয়েশন? দেখে নাও জিনিসগুলো। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পারমাণবিক চুল্লি, যেখানে পারমাণবিক চুল্লি, ঠিক ঠিক আছে? যেমন থার্মাল পাওয়ার পাওয়ার প্ল্যান্ট প্ল্যান্ট আছে না, সিমিলার টাইপ হচ্ছে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট। আর আর কোথায়? এক্স-রে, যেখানে এক্স-রে, গামা রে এই সব কাজ করা হয়। সেখানে যে যে ওয়ালগুলো ওয়ালগুলো থাকে চারদিকে বা যে যে বিল্ডিং থাকে সেখানে আমরা হাই হাই ডেনসিটি ডেনসিটি কংক্রিট ইউজ করি। আর আর কোথায়? হাই ডেনসিটি কংক্রিট কংক্রিট ইউজ করা হয়। তোমার যেটা হচ্ছে weight of lifting bridge and ballast ballast blocks blocks for for ships ships where where the the high density concrete reduce the volume of concrete concrete required and produce same dead load load and and living living economy. তাহলে হাই ডেনসিটি high কংক্রিট density concrete আমার অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট, আমার অ্যাটমিক পাওয়ার ছাড়াও প্ল্যান্ট এক্স-রে, ছাড়াও গামা রে এক্স-রে, গামা রে যেখানে ইউজ হয় সেখানে আমরা যেখানে ব্যবহার ইউজ করতে হয় পারি। সেখানে ব্যবহার করতে আমাদের পারি। যে ব্রিজ লিফটিং আমাদের যে ব্রিজ লিফটিং সেখানে ব্যবহার করি। সেখানে ব্যবহার করি। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জায়গায় খুব আমরা ইম্পর্টেন্ট জায়গায় আমরা কংক্রিট হাই ডেনসিটি কংক্রিট গুলোকে ইউজ করি। এবার হচ্ছে মাস কংক্রিট। তো মাস কংক্রিট এবার হচ্ছে মাস কংক্রিট। তো মাস কংক্রিটটা কি দেখে নিই। বলছে the concrete placed in massive structure like dam, canal, locks, bridge, এই যে ড্যাম, এই যে ড্যাম, ক্যানেল, ব্রিজ, এই সব জায়গাতে আমরা মাস কংক্রিট ব্যবহার করে থাকি। ঠিক আছে? ঠিক আছে? আরেকটা জিনিস দেখো এখানে হচ্ছে the মাস কংক্রিট ডেভেলপ হাই আর্লি এজ but স্ট্রেন later বাট age লেটার is এজ স্ট্রেন ইজ লোয়ার। মানে প্রাথমিক প্রাথমিক অবস্থা যখন কংক্রিটটা সেট করা হচ্ছে, যখন কংক্রিটটা ইউজ করা হচ্ছে সেই অবস্থায় ও আর্লি স্টেজে প্রাথমিক অবস্থায় ও স্ট্রেনটা প্রচুর পরিমাণ থাকে, কিন্তু যত সময় যায় ও স্ট্রেনটা কমতে থাকে। ঠিক আছে? ঠিক আছে? এই এই দেখো মাস কংক্রিট কোথায় ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, ক্লাসটি বোরিং লাগছে? না স্যার। ওকে। এবার প্লাম কংক্রিট। প্লাম কংক্রিটটা কি? এখানে দেখো একটু ফার্স্ট এটা প্যারাটা পড়ে নি। The original idea of the use of aggregate as an inert filler can be extended to the inclusion of large stone up to 300 mm size in normal concrete. ওকে। Okay.
ইনক্লুড মানে ইনক্লুড করা হচ্ছে ইনক্লুড বলে না ইনক্লুড the inclusion of large stone up to 300 mm size এখানে প্লাম কংক্রিটে আমি যে স্টোনটা ব্যবহার করব সেই স্টোনের সাইজটা 300 mm 300 mm 300 mm সাইজ তোমার যদি আমি ইঞ্চিতে নিয়ে আসি আমার 1 ইঞ্চি সমান 25 mm 12 ইঞ্চি সমান 300 মানে 1 ফুট 1 ফুট সাইজে পাথর আমরা ব্যবহার করি কোন কংক্রিটে প্লাম কংক্রিটে এটা খুব গুরুত্বপূর্ণ এটা মনে থাকবে যে 1 ফুট সাইজের পাথর বড় বড় সাইজের পাথর ঠিক আছে যে সাইজটা এখানে রেঞ্জ দিয়েছে কি রেঞ্জ দিয়েছে 300 mm ওকে 300 mm তো 300 mm সাইজে স্টোন আমরা ব্যবহার করি ওয়ান এন্ড অনলি প্লাম কংক্রিট এখন পর্যন্ত জানি পরে কি হবে পরে হয়তো অন্য কোনো কংক্রিটে দেখতেও পারি কিন্তু এখন পর্যন্ত ওটাই জানি তাই বলি নেক্সট দেখো বলছে Thus the apparent yield of for a given amount of cement the resulting concrete of plum the resulting concrete of plum concrete or cyclopean concrete যেহেতু বড় বড় সাইজে পাথর ইউজ করা হয় এই কংক্রিটে তাই সিমেন্টও বেশি লাগবে কি তাই তো হ্যাঁ স্যার কেন বেশি লাগে কারণ সিমেন্টের কাজটা কি সিমেন্ট হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল সিমেন্ট হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল ও বাইন্ড করে রাখে ধরে রাখে আমি এই যে ছাদ ঢালাই করেছি সেখানে সিমেন্ট কেন দিয়েছি আমরা যা কিছু ইউজ করি শুধু না যার কাজ আছে তাকে ইউজ করি ঠিক আছে আমি ছাদে কেন বালি রড আবার সিমেন্ট কেন দিয়েছি সিমেন্ট কি করবে ওদেরকে ধরে রাখবে আর বড় বড় পাথর যেখানে সিমেন্ট অবশ্য বেশি লাগবে তাই না তারপরে দেখো these large stones are called plums এই যে বড় বড় স্টোন গুলো কি বলে প্লামস ওই প্লামস ওই স্টোনগুলোর নামেই নামকরণ হয়ে এই কংক্রিটের নাম হয়েছে প্লাম বোঝা গেল যে প্লাম কংক্রিট কোথা থেকে এলো প্লাম কংক্রিটটা সেই জায়গা থেকে এসেছে কোন জায়গা থেকে এসেছে যেখানে স্টোনের সাইজ গুলো হচ্ছে আমার বড় সাইজে কত বড় 1 ফুট সাইজে 1 ফুট সাইজের পাথরগুলো আমি যখন কনস্ট্রাকশনের কাজে করছি বা যে কংক্রিটটা করছি সেই কংক্রিটের নাম হচ্ছে প্লাম কংক্রিট কেন কারণ পাথরের নাম পাথরগুলোকে বলা হয় প্লামস নেক্সট স্লাইড এই দেখো প্লাম কংক্রিট দেখতে পেয়েছো হ্যাঁ স্যার এবার ফাইবার রেনফোর্স কংক্রিট বা এফআরসি এটা কি জেনে নি কি বলছে এটা in conventional concrete micro cracks develop even before loading because of drying shrinkage and other causes of volume change. When the structure is loaded, the micro cracks open up and propagate. The development of such micro cracks is the main reason of inelastic deformation in concrete. এই যে ক্র্যাক গুলো হয় কেন ইনইলাস্টিক মানে কি সান্দরা থাকে না ঠিক আছে যেখানে জলীয় বাষ্প শুকিয়ে ইলাস্টিসিটি থাকলে তো কোনো ক্র্যাক হবে না কিন্তু যেখানে ইলাস্টিসিটি নেই সেখানে কি ক্র্যাক তৈরি হচ্ছে এবং ওই যে মাইক্রো ছোট ছোট ফাটল আমরা দেখতে পাই আবার দেখো তুমি যেখানে বসে আছো তোমার ওয়ালে এই ধরনের ক্র্যাক তুমি পাবে এই ধরনের ক্র্যাক গুলো কি আমার ইলাস্টিসিটি ডিফর্মেশন কংক্রিটে মানে
ইলাস্টিসিটি নেই, ইলাস্টিসিটি নেই, ইলাস্টিসিটি ইলাস্টিসিটি কমে গেছে বলে তুমি ছাদের দিকে দিয়ে তাকাও, তোমার রুট তোমার রুট স্ট্রাকচারে দিয়ে তাকাও, বা তোমার যদি কাছে যদি কোনো কলাম থাকে সেখানে দেখো, যদি তুমি ট্র্যাক দেখতে পাও তবে বুঝবে ওটা হচ্ছে ইলাস্টিসিটির ধর্মটা নেই। ঠিক আছে, নেক্সট দেখো, the weakness can be removed by inclusion of small, closely based and uniformly dispersed fiber in concrete. এই যে আমার ইলাস্টিসিটি ধর্মটা চলে গেছে, সেটা আমার ধরে রাখতে হবে। কে ধরে রাখবে? আমার ফাইবার, ফাইবার দেখো, স্মল, ক্লোজলি বেসড, ঘন সন্নিবিষ্ট। তোমরা দেখবে জীবনে পড়ে ঘন সন্নিবিষ্ট যে পেশি থাকে তাকে এই পেশি বলা হয়, ঠিক না? কিছুটা নাম বলছি না বায়োলজি। তো যাই হোক, এখানে যে ফাইবার গুলো, যে তন্তু, ফাইবার মানে কি? বাংলা মানে কি? তন্তু। এই ছোট ছোট ঘন সন্নিবিষ্ট তন্তুগুলো কংক্রিটের মধ্যে মিশিয়ে দেওয়া হয়। তারপরে যদি মাইক্রো ক্র্যাক, যে ছোট ছোট ক্র্যাক, সূক্ষ্ম যে ক্র্যাক গুলো হয় সেগুলো হবে না। ঠিক আছে, এই যে ফাইবার, এই তন্তুকে কংক্রিটের মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে বলে আমার কংক্রিটের নামটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে কংক্রিটের নাম? ফাইবার রেনফোর্স কংক্রিট। আরেকটা জিনিস দেখো, ফাইবার রেনফোর্স কংক্রিট। ঠিক আছে, রেনফোর্স কথাটা এসে মানে কি? রেনফোর্স কথাটা আমি একটু আলাদা কালার করছি। ঠিক আছে, রেনফোর্স কথাটা এসে মানে এখানে আমার স্টিল ব্যবহার হয়েছে, তাই তো রেনফোর্স কথাটা এসেছে। ঠিক আছে, ফাইবার রেনফোর্স কংক্রিট মানে এখানে ফাইবার আছে, এখানে স্টিল আছে, এবং তার সাথে কংক্রিট মানে কংক্রিটের মধ্যে আমার ফাইবার স্টিল দুটোই আছে। যে কংক্রিটের মধ্যে ফাইবার এবং স্টিল দুটোই থাকে সেই কংক্রিটকে বলা হয় ফাইবার রেনফোর্স কংক্রিট। বোঝা গেছে? ছোট করে বলা হয় এফআরস। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, তারপর দেখো কি বলছে। Fiber reinforced concrete can be defined as a সংজ্ঞা বলছে। আমি তো বাংলায় বলে দিলাম, যে কংক্রিটের মধ্যে ফাইবার এবং স্টিল থাকবে সেই কংক্রিটকে বলা ফাইবার রেনফোর্সড কংক্রিট। বাংলায় বললাম, দেখো ইংরেজিতে কি বলছে একটু আমরা জেনে নিই। দেখো বলছে ফাইবার রেনফোর্সড কংক্রিট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ composite material consisting of concrete and discontinuous, discrete, uniform dispersed fine fiber। মানে ফাইবারের গুণগুলো বলে দিয়েছে যে এই কি ডিসকন্টিনিউয়াস। ফাইবারগুলো কন্টিনিউ থাকে কি? থাকে তো, তাই না? একেবারে যে লম্বা লম্বা থেকে যে তা নয় তো, ডিসক্রিট এন্ড ইউনিফর্ম ডিসপার্স, ইউনিফর্ম। ঠিক আছে, এই ধরনের ফাইবার থাকে। কি থাকে? কেন একে বলা হচ্ছে একটা কম্পোজিট ম্যাটেরিয়াল, একটা মিশ্রণ যার মধ্যে কংক্রিট এবং ফাইবার থাকে, ফাইন ফাইবার থাকে। বাস এইটুকু বলবে তাতেই হবে। The continuous meshes, woven fabrics and long wires of rods are considered to be discrete fiber। ঠিক আছে, যদি তোমার শক্ত নরম হতে হবে ফাইবারটা। ঠিক আছে, ফাইবারটা যদি শক্ত টাইপের হয়, রডের মতো যদি হয়, বা এদের লম্বা ওয়্যার মানে তারের মতো, তবে সেটা না, সেটা কনসিডার করা হবে না ডিসক্রিট কংক্রিট বলে। ঠিক আছে, মানে ফাইবার তন্তুকে তন্তু হতে হবে। আমরা ওই রডটাকে তন্তু বলবো না, বা ওয়্যারটাকে তারটাকে তন্তু বলবো না। বোঝা গেল? নেক্সট দেখো, the inclusion of fibers in concrete and shotcrete generally improves material properties like ductility, flexible strength, toughness, impact resistance, and fatigue strength. There is little improvement in the type and amount of improvement in compressive strength. The type and amount of improvement is dependent upon the fiber type, size, strength, configuration, and amount of fiber.
আমার এই এই যে ফাইবার আমার এই যে ফাইবার রেনফোর্স কংক্রিট, এই যে কম্প্রেসিভ স্ট্রেনটা কিসের উপর নির্ভর লাস্ট করে? লাইনটা দেখো লাস্ট লাইনটা লাস্ট বুঝতে পারবে, লাস্ট লাইনটা দেখো কিসের উপর বলছে, কিসের উপর বলছে, আমি একদম দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো the the type of and amount of improvement ইমপ্রুভমেন্ট কেমন হয়? ওই যে তোমার কম্প্রেসিভ স্ট্রেনটা, এই যে কম্প্রেসিভ স্ট্রেনটা এটা কিভাবে ইমপ্রুভ হবে, কিসের ডিপেন্ড করে? ফাইবার টাইপ, ফাইবারটা কি ধরনের ফাইবার, তারপরে সাইজ, আকারটা কি ধরনের, স্ট্রেন, ওই ফাইবারটা ক্ষমতা কি, এন্ড কনফিগারেশন, ঠিক আছে? এই চারটের উপর ডিপেন্ড করে। এবং শেষে আছে অ্যামাউন্ট অফ ফাইবার, কত পরিমাণে ফাইবার আছে, এই পাঁচটার উপর ডিপেন্ড করে আমার ফাইবার রেনফোর্স কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন। তাহলে আমার ফাইবার রেনফোর্স কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন কিসের উপর ডিপেন্ড করে? ফাইবারের সাইজ, নাম্বার 1 সাইজ, নাম্বার 1 ফাইবার টাইপ, নাম্বার 2 ফাইবারের সাইজ, নাম্বার 2 স্ট্রেংথ অফ ফাইবার, নাম্বার 4 হচ্ছে কনফিগারেশন অফ ফাইবার, নাম্বার 5 হচ্ছে অ্যামাউন্ট অফ ফাইবার। ঠিক আছে? এই চারটে জিনিসের উপর বা পাঁচটা জিনিসের উপর। তাহলে আমি সব সময় ফাইবার না বলে আমি কি বলবো? যে compressive strength of FRC or fiber reinforced concrete is depend on type, size, strength, configuration and amount. এই পাঁচটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, দেখো এবার টাইপ অফ ফাইবার, কি কি ধরনের ফাইবার হয়? স্টিল ফাইবার, ঠিক ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি, এই দেখো স্টিল ফাইবার। নেক্সট দেখো আগে আছে তারপর গ্লাস ফাইবার, ঠিক আছে? আবার এই যে গ্লাস ফাইবার তিনটে ভাগ আছে, রোভিং স্ট্র্যান্ডস, উভেন অর চপ স্ট্র্যান্ড, ঠিক আছে? তারপরে দেখো এই দেখো গ্লাস ফাইবার, ছবি দেখো। নেক্সট দেখো প্লাস্টিক ফাইবার, প্লাস্টিক ফাইবারের ছবিও দেওয়া আছে, ঠিক আছে? তারপরে দেখো আর কি কি ফাইবার আছে? কার্বন ফাইবার, অ্যাসবেস্টস ফাইবার। ওকে, এখানে দেখো একটা জিনিস আমি যে ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এই দেখো অ্যাভেলেবিলিটি অফ কার্বন ফাইবার ইজ ইন ইন্ডিয়া ইজ লিমিটেড। আমাদের ভারতবর্ষে কার্বন ফাইবারের অ্যাভেলেবিলিটি আমরা বেশি মানে এটা নির্দিষ্ট আছে, বেশি পাবো না, ঠিক আছে? অ্যাসবেস্টস ফাইবার। ওকে, নেক্সট দেখো এই দেখো কার্বন ফাইবার। এই কার্বন ফাইবার আমাদের ভারতবর্ষে লিমিটেড কম পরিমাণে আছে, ওই জন্য লিমিটেড, মানে বেশি নেই। নেক্সট দেখো এটা হচ্ছে অ্যাসবেস্টস ফাইবার। এবার হচ্ছে ফ্যাক্টর অ্যাফেক্টিং প্রপার্টিজ অফ ফাইবার। এই যে ফাইবার রেনফোর্স যে আমি কংক্রিট নিয়ে আলোচনা করলাম, এখানে আমার কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে? কি কি ফ্যাক্টর ডিপেন্ড করে? নাম্বার 1 হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্রপার্টিজ, ভলিউম ফাইবার কত ভলিউম আছে, ফাইবার অনুপাত কত আছে, ফাইবারটা কিভাবে আছে, ওরিয়েন্টেশন তার বিন্যাসটা কিভাবে আছে, এবং ওয়াশ সাইজটা কি রকম আছে, ঠিক আছে? আমার যে কংক্রিটের ওয়ার্কেবিলিটি কত, মিক্সিং কিভাবে করা হয়েছে, এই ছোট জিনিসের উপর ডিপেন্ড করে। ওকে, তারপর হচ্ছে পলিমার কংক্রিট। বলছি তোমাদের অসুবিধা হচ্ছে কি? অনেকে চলে যাচ্ছে, 5জন হয়ে গেছে। ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাব না এখানে শেষ করব? স্যার এখানেই থাক আজকে। এখানে থাকো।
এখানে এখানে থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে থাক তাহলে আমরা যেটুকু বুঝেছি আশা করি বুঝতে পেরেছি আমি এটা ভিডিওটা আমি আপলোড করে দেবো ইউটিউবে তোমরা দেখে নেবে ওকে ওকে নেক্সট এরপর এরপর থেকে স্টার্ট করো ওকে 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 স্যার তাহলে আমরা একটু একটু জেনে নিই কে কে আছে নাম্বার রোল নাম্বার নাম্বার 1 সুমন সুমন এসেছিল চলে গেছে 2 2 প্রেজেন্ট স্যার 3 নেই 4 নেই 5 6 7 7 প্রেজেন্ট স্যার 8 8 রোল রোল নাম্বার নাম্বার 8 9 9 10 10 সৌরভ সৌরভ কত কত রোল নাম্বার 9 9 ওকে 10 10 11 11 12 12 13 প্রেজেন্ট স্যার তারপরে একদম শেষে আছে রোল নাম্বার 21 প্রেজেন্ট স্যার ওকে ঠিক আছে আজকে ক্লাসটা এখানে শেষ করছি ওকে ওকে থ্যাংক ইউ স্যার ওকে স্যার থ্যাংক ইউ স্যার